না না। ব্যষ্টি যেখানে ব্যষ্টি আর সমষ্টির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ঠিক। এবারে একটা দেশের রাজা দেখা গেল তার সম্পদ নেই, সেই দেশে যদি বন্যা হয় সে কিন্তু বন্যার ত্রাণ পৌঁছাতে পারবে না। এখানে নির্ভর করছে জায়গাটা ওই দেশের বা রাজ্যের যে কর্ণধার তার পরিস্থিতির ওপর। অনেকটা যেরকম বাচ্চা ছেলে বাবার উপর নির্ভরশীল কিনা বলো? একদম তাই। হ্যাঁ, আমি এখানে বসে আছি, আমি আমার সরকারের উপর নির্ভরশীল কিন্তু অনেকাংশে। আচ্ছা বলো, যেদিনকে আমাদের নোটবন্দি হলো, ঋণ যেহেতু নেননি আমি ঋণ বলবো না, এটা সঞ্চয়টাকে ক্ষতি বলবো, ড্যামেজ। আপনি টাকা দিয়েছেন ধার, আপনি মাল দিয়েছেন ধার, কথাটা দিয়েছেন। দোকান মানে সেখান থেকে দুটো জিনিস দেওয়া যায়, একটা লিকুইড মানি আছে বলে লিকুইড মানি দিয়েছেন, না হলে আপনার কাঁচামাল যেটা ছিল সেটা দিলেও তো ধার, সেই টাকাটা তো চলে গেল। কাকে দিলেন? বন্ধুকে দিলেন। তাহলে সপ্তম ঘর চতুর্থ, সপ্তম চতুর্থের কানেকশন হলো, কিন্তু এখানে একটা ড্যামেজ বোঝাচ্ছে, অর্থাৎ টাকাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবারে একটু নবতারা চক্রটা দেখে নিতে হবে। এটা গিয়ে বদতারায় যদি বসে যায় টাকাটা পাবেন না। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা আপনারা আজকের এই এপিসোড দেখছেন, ঋণ মুক্তির উপায় আপনারা খুঁজছেন। আপনারা ভাবছেন যে ঋণগ্রস্ত তো আমি হতে চাইনি, কিন্তু সিচুয়েশনে পড়ে হয়েছে। আসলে না, সিচুয়েশন তো গ্রহ নক্ষত্র আপনার জন্মছকে অশুভভাবে থাকায় আপনার জীবনে কিন্তু ঋণগ্রস্ত আপনাকে করিয়ে দিয়েছে, ঋণের মুখোমুখি আপনাকে করিয়ে দিয়েছে। এখন যদি আমি এই সিচুয়েশনটাকে এইরকমভাবে দেখি গোবিন্দদা, যে ওনার জীবনে বেশ কিছু উপলব্ধি নেওয়ার বাকি ছিল, সেই জায়গা থেকে মেষ রাশি মেষ লগ্নের মানুষদেরকে ঋণগ্রস্তের মুখোমুখি করিয়েছে। হ্যাঁ, তাহলে এই কথাটা যেমন সত্য, কিন্তু এর থেকেও মানে নিগুড় সত্য যেটা, সেটা হচ্ছে যে ঋণ সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে অসম্মানের একটা। ঋণ একটা রোগের মতো, ওনার শরীরকে কুড়ে ঘুরে খাবে, মানসিক জায়গা থেকে একটা দ্বন্দ্ব চলবে। আচ্ছা, এই মীন রাশি মেষ রাশি মেষ লগ্নের যারা জাতক জাতিকা, এমন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে উনি বাধ্য হয়েছেন অন্যের কারণে ঋণটা নিতে। মানে একজনের থেকে আপনি নিয়েছেন, নিয়ে আরেকজনকে দিয়েছেন, আপনি চাননি সেক্ষেত্রে মানে ওই রকমভাবে সিচুয়েশানে পড়তে, কিন্তু আপনাকে ম্যানিপুলেট করা হয়েছে, আপনাকে ব্লেমিং করা হয়েছে, যে জায়গা থেকে আপনি অন্যের কাছ থেকে টাকা ফাকা জোগাড় করে দিয়ে আপনি হয়তো সেক্ষেত্রে পরিবারের অন্য কাউকে দিয়েছেন, বা আপনি বন্ধুপ্রীতির জায়গা থেকে বা সদ্ভাবনা বজায় রাখার জায়গা থেকে আপনি অন্যের কারণে ঋণ নিয়েছেন, নিয়ে আপনি মিডলম্যান হয়েছেন আর কি। আসলে বিষয়টা হচ্ছে এইরকম। আমি একেবারে সরাসরি জিজ্ঞেস করব যে ধরুন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই যে অন্যের কারণে ঋণের বোঝাটা, ঋণের গ্যারেন্টার ওনাকে হতে হয়ে গেছে, সেই জায়গা থেকেও না ঋণের মানে ফলাফল হিসেবে উনি শুধু মানসিক যন্ত্রণাটা ভোগ করছেন যে সে দেবে তো, সে মিটিয়ে দেবে তো, এই জায়গাটা জন্মছকে কোথায় উল্লেখ থাকে? এক কথায় লগ্নের সাথে ষষ্ঠ থেকে দ্বাদশ হচ্ছে দান দেওয়া। হ্যাঁ, উনি কিন্তু ঋণটা করেছেন, বাট তিনি পরিবারেও ব্যবহার করেননি, সন্তানের জন্যও ব্যবহার করেননি, সন্তানকেও দেননি, সন্তানের কারণেও নেননি। নিয়েছেন কার জন্য? পাবলিক, অন্যের জন্য। সেটা বন্ধু হতে পারে, বন্ধু হলে তার ইন্ডিকেশন ফোর্থ ঘরের সাথে কানেকশন থাকে। আমি সেটাই তো বলছি। এবারে আমি টোটাল ধরে নিলাম যে অন্যের জন্য, তাইলে সেটা দ্বাদশ। আবার যদি আপনি বলেন না ভাইয়ের জন্য, তাইলে তার ঘর সূচিত আছে। কথাটা বোঝায়? আমি এক্ষেত্রে বলছি বন্ধুর কারণে, তাইলে চতুর্থ ঘরের সাথে একটা কানেকশন থাকবে বন্ধুর ক্ষেত্রে। হ্যাঁ, বন্ধু স্থান হচ্ছে চতুর্থ স্থান।
পঞ্চম স্থান পঞ্চম স্থান সন্তান। সন্তানের জায়গা। হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে উনি বন্ধুর কারণে উনি মানে বন্ধু প্রীতি জোর করে ওনাকে দেখাতে হয়েছে আর কি, বাধ্য করেছে বন্ধু যে আমি এরকম এরকম বিপদগ্রস্ত আছি, তো আমাকে একটু ব্যবস্থা করে দিলে ভালো হয়। এই জায়গায় লগ্নের সাথে ষষ্ঠের একটা কানেকশন থাকতে হবে, দিলে আপনি ঋণ করলেন, এবং সেখানে চতুর্থের কানেকশন থাকতে হবে সম্পর্কটা, দিলে ওই ঋণটা গেল কোথায়? চতুর্থে চলে গেল। চতুর্থ থেকে অনেক কিছু বিবেচনা করা হয়, বাট এখানে বন্ধু বিবেচনা করতে হবে। চতুর্থ থেকে আপনি গাড়ি কেনার জন্য ব্যবহার করতে পারেন, ঋণ আপনি করছেন, গাড়ি কেনার জন্য ব্যবহার করতে পারেন, বাড়ির জন্য করতে পারেন, বন্ধুকে সহযোগিতার জন্য করতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য করতে পারেন, করেছেন। এই ঘর থেকে যেগুলো বিবেচনা করা হয় সেখানে আপনি সেই জন্য ঋণটা করেছেন। ধরুন এই ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা গোবিন্দদা, সেটা হচ্ছে যে ধরুন ঋণ উনি কাউকে দিলেন এবং সেই ঋণ ওনার জীবনে আর ফেরত এলো না। আমি ঋণ দেওয়ার কথা বলছি, আপনার করার কথা আর বলছি না। যে আপনি ঋণ দিলেন, সেখান থেকে আপনি আর রিটার্ন পেলেন না, আপনাকে 2 মাসের গল্প বলে 2 বছর ধরে ঘুরছেন আপনি, ঠিক আছে। এইবার আপনার জীবনে যে আপনি কিছু একটা করবেন, যে টাকাটা ধরুন ছিল, ধরুন কথার কথা আপনার কাছে 1 লাখ টাকা আছে, সেই 1 লাখ টাকা আপনি জমিয়ে রেখেছেন। এই খবরটা যার কাছে আছে সে আপনাকে কিন্তু বলেছে যে আচ্ছা আমার না অমুক একটা কাজে লাগবে, আমাকে যদি ঋণটা একটু মানে আমাকে যদি একটু ধার দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। সে নিল। এইবার আপনি যে 6 মাস পরে আপনার মাথায় যে নতুন একটা কিছু ব্যবসা বাণিজ্য বলুন বা কিছু জিনিস ক্রয় বলুন বা আপনি আপনার পরিবারের জন্য বলুন, কিছু একটা আপনি করবেন, আপনি সেই টাকাটা তখন আর পাচ্ছেন না। তখন আপনি ধরুন অন্য কারোর কাছে আপনি ঋণে গেলেনও না, আপনি কারোর কাছ থেকে ঋণ করতেও গেলেন না ওই জিনিসটা করার জন্য, আপনি জিনিসটাকে পেন্ডিং করছেন। ধরুন আপনার ব্যবসার থেকে টাকা বের করে কোনো একটা বন্ধুকে দিলেন, ঠিক আছে, আপনি কি করলেন, সেই টাকাটার দেওয়ার পরে আপনি আর পেলেন না। এবার আপনি যে ব্যবসায় যে আরো বৃদ্ধি করতে পারতেন রিইনভেস্ট করে করে, আপনার সেটাও আর হচ্ছে না। তাহলে এটাও তো কোথাও থেকে ব্যবসায়িক উন্নতির জায়গায় আপনার আরো অবনতি হলো, মানে যে উন্নতিটা হতে পারতো সেটা তাহলে সেটাও তো এক প্রকার ঋণ না? হ্যাঁ, অবশ্যই। আপনার ব্যবসা দুর্বল হচ্ছে। মানে আপনার ভাগে ছিল 4টা রুটি, আপনি সেই 4টা রুটি রোজ একটা একটা করে খাবেন। আপনার বন্ধু এসে বললো যে আমাকে একটা রুটি দাও, আপনি দিয়ে দিয়েছেন, জানেন আরও 3 দিনের রুটি আপনার কাছে আছে। 2 দিন পরে তার দেওয়ার কথা, আপনার কাছে আরও একটা এক্সট্রা আছে আরও 1 দিনের, সে 2 দিন পরে দেওয়ার কথা, সে আর এখন 10 দিন দেয়নি। তাহলে 4 দিনের দিন গিয়ে পেটে কোন রুটিটা পড়বে? সেই রুটিটাই তো নেই আপনার। তাহলে আপনি কি করছেন? 2 দিন পর থেকে রুটিকে অর্ধেক অর্ধেক টুকরো করে রোজ আমি অর্ধেক খেয়ে খেয়ে যতদিন টেকাতে পারি নিজেকে, তো আপনি তো অপুষ্টিতে ভুগছেন। ঋণ মানে কি? অপুষ্টি। ঋণ মানে হচ্ছে অপুষ্টির জায়গা। তো এই ইনসিডেন্ট কোথা থেকে খুঁজে বের করা যাবে? একদম সোজা, আপনি টাকা দিয়েছেন ধার, আপনি মাল দিয়েছেন ধার, কথাটা দিয়েছেন। দোকান মানে সেখান থেকে দুটো জিনিস দেওয়া যায়, একটা লিকুইড মানি আছে বলে লিকুইড মানিটা দিয়েছেন, না হলে আপনার কাঁচামাল যেটা ছিল সেটা দিলেও তো ধার, সেই টাকাটা তো চলে গেল। কাকে দিলেন? বন্ধুকে দিলেন। তাহলে সপ্তম ঘর চতুর্থ, সপ্তম চতুর্থের কানেকশন হলো, কিন্তু এখানে একটা ড্যামেজ বোঝাচ্ছে, অর্থাৎ টাকাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবারে একটু নবতারা চক্রটা দেখে নিতে হবে। এটা গিয়ে বদতারায় যদি বসে যায় টাকাটা পাবেন না। আচ্ছা, আর্থিক জায়গাটা পাবেন না। এবারে আবার যদি প্রত্যরী সাধক হয়, তাইলে অনেক সাধ্য সাধনা করে কিঞ্চিত কিঞ্চিত করে ফেরত পেতে পারেন, যেটা কিন্তু পাওয়ার চেয়ে না পাওয়া ভালো হয়ে যাবে, এক কথায়। আচ্ছা, এরকম। তাইলে ব্যবসার যেরকম আপনি ধার দিচ্ছেন, কোনো পাবলিককে দিচ্ছেন, এখানে আপনি বন্ধু উল্লেখ করে দিয়েছেন, এই জায়গায় দেখা যাবে এই কানেকশানটা। আপনাকে ঋণ বলছি না, কিন্তু ঋণ বললে আমি আবার 6 ঘরের সাথে আলোচনা করব। আমি ধারের কথাই বলছি। মানে আপনি ঋণই নয়, আপনি ঋণ দিচ্ছে এই অর্থে বলছি। অর্থাৎ আপনার সঞ্চয় থেকে হ্রাস হচ্ছে, কিন্তু কথাটা খুব ভাববেন। একদম তাই। আচ্ছা, সেকেন্ড হাউসের সাথে একটা সম্পর্ক এসে যাচ্ছে। ব্যবসা থেকে যে সঞ্চয়টা ছিল বা পুঁজিটা ছিল, সেখান থেকে আপনি 4th হাউসে ঢেলে দিলেন। এইখানে দেখা যাবে এই যে জায়গাটা 4th হাউসের 7th হাউসের জায়গাটাকে আর সেকেন্ড হাউসের জায়গাটাকে বিবেচনা করতে হবে, কোনটা কোন তারায় বা কোন নক্ষত্রে বসে গেছে, কোনো দুস্থান কিনা কারুর ক্ষেত্রে। এবারে দেখুন, এখানে মঙ্গল চন্দ্র,
মঙ্গলচন্দ্রের কিছু হাউস আছে যোগটা খুব ভালো, আবার কিছু হাউসে যোগটা 20 যোগে পরিণত হয়ে যায়, তার ভাগ আছে। আচ্ছা, আমি এই ভাগের দিকে যাব। একটা জিনিস আমার এক্ষেত্রে মাথায় যেটা যুক্তি আসছে, যে দেখুন অনেক মানুষকে তো আমরা দেখি সমাজে, যে যাদের ঋণ দেওয়া অর্থাৎ ধার দেওয়া, সেই বিজনেস করে তারা কিন্তু আর্থিক জায়গা থেকে প্রতিপত্তি তাদের বেড়েছে, বই কমেনি। আবার অনেককে দেখা যায় যে তিনি যখনই যে মুহূর্তে অন্য কাউকে ধার দিয়েছেন তার লক্ষ্মীলাভ বন্ধ হয়ে গেছে। এই যোগটা কোথা থেকে পাওয়া যাবে? ধরুন কেউ সুদের কারবারি করতে চাইছে, তাহলে তার জন্মছকে কি কি ইন্ডিকেশন, যদিও তার ব্যক্তিগত জন্মছক দেখা দরকার। আমি এখান থেকেই বলবো, ষষ্ঠপতি যদি সপ্তমে যায়, 11th হাউসের সাথে কোনো প্রকার কানেকশন করে ফেলে, তাইলে সে সুদের ব্যবসা করবে এবং সেখান থেকে লাভবান হবে। গেল। আবার এই ষষ্ঠপতি যদি সপ্তমে যায়, সুদের কারবার করলো, দিয়ে সেটা দ্বাদশের সাথে কানেকশন করে গেল, আচ্ছা, তাইলে ব্যয়ের জায়গায় চলে গেল। হ্যাঁ, মানে অনেকের ক্ষেত্রে দেখেছি আমি যে ধরুন তিনি কাউকে ঋণ দিয়েছেন, সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই তার মৃত্যু ঘটলো এবং তার পরিবারের লোকজন আর বলছে না না ও তো নিয়েছিল, সে আমরা কি করব, হ্যাঁ নিয়েছে। হ্যাঁ, সে দিতে পারছে না, পারিবারিক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এটা তো আমার মানে আমি ঋণের এপিসোড নিয়ে যখন ভাবছিলাম যে ঋণের একটা সিরিজ করা দরকার, ধরুন আমরা এর আগে মানি মার্কেট কোম্পানির নাম নেব না, মানি মার্কেট বহু কোম্পানি আছে যারা কিন্তু মানুষকে বলছে যে তুমি ইনভেস্ট করো, তুমি ওখান থেকে টাকা পয়সা পাবে। ঠিক আছে, তুমি 1 লাখ টাকা দাও, 5 বছর পর তুমি ওখান থেকে 5 লাখ টাকা পাবে, কি হোয়াট এভার তাদের যা অ্যামাউন্ট ছিল। প্রচুর লোকজন সেখানে কাজকর্ম করতে শুরু করলো। তাহলে তারা কি করছে এক্ষেত্রে, কিন্তু যারা মানে আপনি নিজের 1 লাখ টাকা আপনি কোম্পানিতে দিচ্ছেন, কোম্পানি নাকি সেই টাকাটা খাটিয়ে আপনাকে 5 লাখ টাকা ফেরত দেবে 5 বছর পরে। যারা এই কথাগুলো বলছিল তারাই একটা সময় বড় বড় ঋণে পড়ে গেছে, এলাকা ছাড়া হয়ে গেছে। কেমন? তো তাহলে এনাদের জীবন ওই কোম্পানিতে ঢোকার আগে পর্যন্ত জীবন সংগ্রাম করুক, যাই করুক, ভালো জায়গায় ছিল, মানে সবাই যে অতি ভালো জায়গায় ছিল সেটা বলছি না, কিন্তু প্রত্যেকের চলে যাচ্ছিল। এই মানুষগুলো যখন ওই কোম্পানিতে ঢুকলো, কাজ করতে শুরু করলো, তারা সেখান থেকে প্রথম মানে তারা ভালো কিছু মুনাফা পেল। যারা প্রথম দিকে ইনভেস্ট করেছিল তারাও প্রথম লাভ পেয়েছে। পরবর্তীকালে সবাই মিলে একসাথে কিন্তু ডুবে গেল। লাভবান একমাত্র হয়েছে কোম্পানি, সে লাভবান হয়েছে। বাকি যারা এজেন্ট ছিল তারাও ডুবে গেল, যারা টাকা দিয়েছিল তারাও ডুবে গেল। এবং যারা টাকা দিয়েছিল তারা মানে অনেকে পেয়েছেন এজেন্টকে পিটিয়ে বা ইত্যাদি করে, যাই হোক, কিন্তু অনেকে আবার পায়ও নি। তো এই যে পুরো সিচুয়েশনটা তৈরি হয়েছিল, এখানে গ্রহগত কম্বিনেশন কার কেমন ছিল আমি একটু জানতে চাইছি। এখানে কিন্তু বিবেচনাটা পুরো আলাদা মার্কেট। হ্যাঁ, পুরো জটিল আমি করেছি, পুরো আলাদা মার্কেট। এখানে কুণ্ডলীর কোনো চ্যাপ্টার বর্তমানে আমি দেখছি না, পরে আসছে। আচ্ছা। ভূমিকম্প হলো, ভূমিকম্প হলে সবার কি মৃত্যু ছিল? না। ব্যষ্টি, যেখানে ব্যষ্টি আর সমষ্টির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ঠিক। এবারে একটা দেশের রাজা, দেখা গেল তার সম্পদ নেই, সেই দেশে যদি বন্যা হয় সে কিন্তু বন্যার ত্রাণ পৌঁছাতে পারবে না। এখানে নির্ভর করছে জায়গাটা ওই দেশের বা রাজ্যের যে কর্ণধার তার পরিস্থিতির ওপর। অনেকটা যেরকম বাচ্চা ছেলে বাবার উপর নির্ভরশীল কিনা বলো? একদম তাই। হ্যাঁ, আমি এখানে বসে আছি, আমি আমার সরকারের উপর নির্ভরশীল কিন্তু অনেকাংশে। আচ্ছা বলো, যেদিনকে আমাদের নোটবন্দি হলো, আমার বাড়িতে যদি 5 লাখও থাকে, নাকি নোটবন্দি হয়ে যাওয়ার পর সেই 500 টাকার নোটগুলো কি 1000 টাকার নোটগুলো ব্যাংক ব্যতীত, রিটার্নের জায়গা ব্যতীত কোনো পাবলিক কি পরের দিন নিতে চেয়েছিল? না। তাহলে সে নোটটা তাৎকালিকভাবে অচল হয়ে গেছিল। ঠিক। কিসের জন্য হয়েছিল? আমাদের দেশের সরকার স্যাংশন লাগিয়েছিল, ঠিক, তিনি লাগিয়েছিলেন বলে এত মানুষের এত টাকা একদিনেই কিন্তু দেখা গেল অচল হয়ে গেল, মানে অচল হয়ে গেল। ঠিক। এর তার মধ্যে আদান প্রদানে সেটা কখন সচল হলো না, ওইটা জমা দিয়ে তার পরিবর্তে যখন আবার এলো। আচ্ছা, আরো একটা উদাহরণ দিই, যে
সমষ্টিগত ঘটনা, সেখানে ব্যষ্টিকে বিচার করলে হবে না। করোনা, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক সবাই ছিল। এমন একটা সিচুয়েশান ঘটে গেল, 2-4 দিন কি জানি কারুর বাড়িতে হয়তো মজুদ ছিল, তারপরে দেখবে প্রায় সবাইকে একই রকম খাদ্যের উপর নির্ভর করে চলতে হয়েছিল। কেউ নয় কেউ অনুদান বসিয়ে দিয়ে যাচ্ছে, কারণ যাওয়ার তো কোনো উপায় নেই। ঠিক, বাস্তবে যেটা মানা হয়েছে, মানে সরকার ক্ষেত্রে যে নির্দেশটা দেওয়া হয়েছিল, কোথাও বেরোবেন না। আমার কোটি টাকা থাকলেও আমি যেতে পারছি না, অনলাইনেও আমার বাড়িতে কেউ আসছে না, ভয় করছে সবাই। তাইলে সবাইকে একটা পংক্তিতে দাঁড় করিয়ে দিল কি না বলুন? একদম তাই দিল তো। সে রিক্সাওয়ালা থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত, সেখানে একবারে ভাবতে হবে। তাইলে কি সকলের সেই সময়টা খারাপ ছিল? না, দেশের কথাটা ভাবতে হবে তখন। আমার এই ভারতবর্ষ কোন রাশির কোন লগ্নের তার কি অবস্থা চলছে, যার ফলে দেশবাসীর একটা অধিকাংশ অংশ এই জায়গায় পড়ছে। রিসেন্ট একটা ঘটনা বলি, আপনার ভালো লাগবে শুনতে। শ্রাপিত যোগ একটা চিৎকার হয়েছিল কিছুদিন আগে। শ্রাপিত যোগ যেদিন থেকে তৈরি হয়েছিল, যুদ্ধের সূচনা কিন্তু সৃষ্টি হয়ে গেছিল ধীরে 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 ধীরে। এবারে দেখুন, আমাদের বিভিন্ন দেশের লগ্ন রাশি সব আলাদা আলাদা। আমার ভারতবর্ষের তৃতীয় জায়গা, আমরা যারা পাড়াপড়শি বুঝি, তাদের সাথে আমাদের ভারতবর্ষের কিঞ্চিত হলেও যুদ্ধ হয়েছে, কিঞ্চিত হলেও হয়েছে। তো এখন বিভিন্ন জায়গায় চলছে, তাদের রাশি লগ্ন অনুসারে তার বিভিন্ন চলছে। এবং আবার একটা শ্রাপিত যোগ আসছে অক্টোবরের দিকে। না, আমরা এদিকের দিকে আলোচনায় যেটাতে আমি ছিলাম, মানে আমি একটা কথা বোঝাতে চাইছি, সমষ্টির কাছে ব্যষ্টি না, ওটা আমার কাছে ধরুন ক্লিয়ার হলো, আমার কাছে ক্লিয়ার হলো। কিন্তু আমি এর যে উত্তরটা যেটা চাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে, মানে আমি এই প্রসঙ্গটা এই কারণেই তুলেছি, অমূলক কিছু নয়। না, ধরুন যে মানুষটির কাছে 1 লাখ টাকা ছিল, সে তার আত্মীয়ের কাছ থেকে সেও টাকা ম্যানেজ করে বা তার আত্মীয়কেও ইনফ্লুয়েন্স করেছে। মানে এজেন্ট যতটা এক্ষেত্রে পরে টাকা ফেরত দেওয়ার জন্য দায় মাথায় নিতে হয়েছে, আত্মীয়ের মধ্যে কিন্তু সেই টাকা লেনাদেনা করতে হয়েছে। মানে যেটাকে কিন্তু উনিও ফেরত পেলেন না, ওনাকেও সেই জায়গা থেকে ঋণগ্রস্তও হতে হয়েছে অনেক লোকজনকে। মানে নিজেরও গেছে, আবার ঋণ নিয়ে আত্মীয়কে দিতেও হয়েছে। এজেন্ট যারা ছিল তারা নিজের ঘর বাড়ি বিক্রি করে দিয়েও টাকা মেটাতে হয়েছে। মানে আয় করতে গিয়ে এই যে ঋণে জড়িয়ে যাওয়া, আমি সেই জায়গাটাকে জানতে চাইছি। মানে সেই সুদ কারবারির মতোই একদম দশমপতি, তখন কাজ তার সেইটা তো দশম স্থল। দশম স্থলের সাথে ষষ্ঠের একটা কানেকশন হয়ে যায় এইগুলোই। এবং সেইটার ফলে এই কাজটা করতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে যারা ঋণ করেছে, দেখুন ঋণ করেছে যারা, তাদের ঋণ হয়ে গেল। দশমের সাথে দেখা গেল লগ্নের কানেক্ট হয়ে অষ্টমের সাথে কানেক্ট হয়ে গেল। 2-1 দেখবেন ওইসব কেসে মারাও গেছিল। হ্যাঁ, মারা গেছেন তারা এই কেসে। মানে যার যেরকম ভাবে ঘটছে জিনিসটা। আবার দেখা যাচ্ছে কারুর বিক্রি করেও 2-1 প্রপার্টি দিয়েছেন, সেখানে সম্পদের জায়গা দেখতে হবে। দশমের ফলে সম্পদের সাথে কানেক্ট হয়ে ওখানে কিন্তু চলে এলো মেটানোর জায়গাটা, অর্থাৎ ঋণের জায়গা বা ক্ষতির জায়গায় অষ্টমের ড্যামেজের জায়গা বা দ্বাদশের জায়গার সাথে কানেক্ট হয়ে গেল। আমি একেবারে সরাসরি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তার কি কাউকে ঋণ দেওয়া উচিত, না কখনো তার ঋণ নেওয়া উচিত? হ্যাঁ কি নাতে আমি উত্তর চাইছি। দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রেই মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে আমি প্রশ্নটা রাখছি, দুটো প্রশ্ন একসাথে। করতে পারি ছোট ছোট, মানে নিতে পারে ছোট ছোট আর দিতেও পারে ছোট ছোট, তাতে কিন্তু সে ব্যালেন্স রাখতে পারবে। আচ্ছা, তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনাকে। ষষ্ঠে কে বসে আছে? বুধ। বুধ মানে ছোট্ট। বড় যদি হয়ে যায় এই বুধ, তাইলে ডিফেক্ট জায়গায় থাকছে, তো খারাপ জায়গা হয়ে গেছে, তখন কিন্তু সে কথা রাখতে পারবে না। মানে সে মেটাতেও পারবে না, বা পাওয়ার ক্ষেত্রেও যদি বড় ঋণ দিয়ে দেয়। আচ্ছা, এবার বড় আর ছোট ঋণের যে জায়গাটা, এটা আপনার জীবনের নিরিখে, আপনার আয় ব্যয়ের নিরিখে, সেটা আপনাকেই বুঝতে হবে যে আপনার কাছে কোন অ্যামাউন্টটা বড় আর কোন অ্যামাউন্ট ছোট। সেটা তার অবস্থার উপরই নির্ভর। হ্যাঁ, মানে আপনার বর্তমান যে আর্থিক অবস্থা, যে সময় আপনাকে কেউ চাইছে বা আপনি কারোর থেকে ঋণ গ্রহণ করছেন, সেই জায়গা থেকে আপনি দেখবেন যে মানে ছোট অ্যামাউন্ট না বড় অ্যামাউন্ট, সেটা আপনি দেখবেন। আমি একটু পরের দিকে চলে যাই। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ধরুন এনাদের ব্যবসা ক্ষেত্রে একটা ঋণের যে প্রবণতা যদি দেখি আর কি, ব্যবসা ক্ষেত্রে ঋণের প্রবণতা কিন্তু অনেক বেশি। এটা কেন? এদের যেই গ্রহ সঞ্চয়ের অধিপতি, তিনি হচ্ছেন ব্যবসার অধিপতি। আচ্ছা, তাহলে তো ব্যবসায় সঞ্চয় হবে নাকি? না,
ওই গ্রহটি যদি কোনো কারণে ডিফেক্ট হয়ে যায়, সঞ্চয়ও যাবে, ব্যবসাতেও লস। ব্যবসার কারণে সঞ্চয় হানি, অর্থাৎ ঋণ। কথাটা বুঝো, সঞ্চয় যখন হানি হবে তখনই ঋণের জায়গায় যেতে হবে। ষষ্ঠের সাথে মিনিমাম কানেকশন খালি দরকার, ম্যাক্সিমাম দরকার নেই এখানে। খালি মিনিমাম কানেকশন হলে লোনে ঢুকে যাবেন, না হলে সঞ্চয়টা যে আছে সেটা বেরিয়ে যাবে। প্রথমত সঞ্চয়টা বেরাবে, তারপর যদি মাইনর একটা কানেকশন চলে আসে তাহলে ঋণে পৌঁছে যাবেন। কারণ এখানে প্রবলেমটা দেখুন, একটা গ্রহ যখন সঞ্চয় আর সপ্তম ব্যবসার সাথে আপনি বললেন না, তাইলে দুটো জায়গার অধিপতি, সে যদি একটু ড্যামেজ হয়ে যায় ব্যবসার কারণে সম্পদটা বা সঞ্চয়টা বেরিয়ে গেল। এবারে খালি ষষ্ঠের সাথে একটু কানেকশনটা দরকার, দিলেই তো লোন। আমি এর আগের যে মাসিক এপিসোডগুলো আমি সেই জায়গাটাতে দেখছিলাম, সেক্ষেত্রে আমি দেখছি যে একজন মানে তার এই ব্যবসায়িক জায়গা থেকেও ঋণ হচ্ছে না, বা তার কাউকে টাকা ধার দিয়েছে সেই জায়গা থেকেও হচ্ছে না। সিচুয়েশানটা কীরকম তৈরি হচ্ছে, বা কত জটিল জটিল সমস্যা মানুষের জীবনে, কত জটিল জটিল সমস্যা আসে। তার যেটা হয়েছে, তিনি জায়গা জমি কিনবেন বলে অ্যাডভান্স দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এবার নির্দিষ্ট একটা সময় স্থির হয়েছিল যে এই সময়ের মধ্যে যদি টাকাটা আমাকে দেওয়া হয় তাহলে আমি জায়গাটা ট্রান্সফার করবো, নইলে করবো না। আচ্ছা, নইলে করবো না। এবার ঘটনা হচ্ছে যে উনি ওনার সেই সময় টাকাটা উনি দিতে পারেননি এবং ঋণও জোগাড় করতে পারেননি। আচ্ছা, এবার যে টাকাটা উনি অ্যাডভান্স দিয়েছিলেন সেই টাকাটা উনি আর ফেরতও পেলেন না। তো এটাও তো একটা ক্ষয়। এটাও তো ক্ষয়। তো এই ধরনের যোগ কোথা থেকে হয়? মানে যেখানে ধরুন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কাউকে যে হ্যাঁ আমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অ্যাডভান্স দিলাম, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বাকি টাকাটা দিয়ে আমি পেয়ে যাব, আমি আপনাকে মিটিয়ে দেবো। তো ঋণ মেটানোর জায়গা নিয়ে আমি আসলে কথা বলছি, কেননা উনি যেহেতু ধরুন জায়গার দাম কথার কথা 100 টাকা, উনি তাকে দিয়েছেন 5 টাকা, তাহলে 85 টাকা উনি কিন্তু এক কথায় ঋণ নিয়ে রাখলেন। বোঝাতে পারছি না জিনিসটা? মানে ঋণ নিয়ে নেওয়া হয়েছে। আমি আরেকবার বলছি, বলুন। ধরুন রামবাবু শ্যামবাবুর কাছ থেকে একটা জমি কিনছেন, শ্যামবাবুর জমির দাম হচ্ছে 100 টাকা। রামবাবু কি করলেন, শ্যামবাবুকে দিল 5 টাকা, ঠিক আছে, তাহলে 95 টাকা শ্যামবাবুকে আরও দিতে হবে। তাহলে একটা চুক্তিপত্রের মাধ্যমে কি হলো যে শ্যামবাবু আপনি 95 টাকা পাবেন, অর্থাৎ রামবাবু এই 5 টাকা মানে 95 টাকাটাকে তাহলে ঋণ নিলেন। বুঝতে পারছি তো? যার কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ওই 95 টাকা দিয়ে দিলে পরে 100 টাকার যে জায়গাটা উনি সেটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রেও দেখা গেছে যে মানে ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেছে যে তিনি যেহেতু সময়ের সাথে সাথে তিনি সেই টাকাটা 95 টাকা শ্যামবাবুকে দিতে পারলেন না, রামবাবু, তার 5 টাকাটাও জলে গেল। হ্যাঁ, এটা তো ঋণ নয়, এটা ঋণ নয়, এটা হচ্ছে ক্ষতি। হ্যাঁ, কারণ তিনি দিয়ে দিলে জায়গা না এলে তখন কিন্তু তো ব্যাংক থেকে হোক যেখান থেকে ঋণ নিয়েছেন, কথাটা বুঝবেন। ঋণ যেহেতু নেননি আমি ঋণ বলবো না, এটা সঞ্চয়টাকে ক্ষতি বলবো, ড্যামেজ। এটা কোথা থেকে বোঝা যায়? এটা থেকে সেকেন্ড হাউসের সাথে অষ্টম হাউসের একটা কানেকশন, সাথে মেবি দ্বাদশেরও হতে পারে। এবং যে সময়ে ধরুন এই যে কথা দেওয়া নেওয়াটা চলছে তখন গোচরকালীন জায়গা থেকে কি মানে সিচুয়েশন আছে, সেটা কতটা এক্ষেত্রে প্রভাব ফেলে? এই যে দশাপতি দেখা গেল এমন দশাটাই চলছে যে দশাটা ওকে লস করাবে। মজার খেলাটা এইখানে। ধরুন এই যে ড্যামেজ বললাম, যে সেকেন্ড দ্বিতীয় পতি অষ্টম অথবা দ্বাদশের সাথে কোনো রকম কানেকশন করে নিয়েছে, এবারে এই জায়গাটায় সেই দ্বিতীয়পতির দশাটা চলছে। দ্বিতীয়পতি তাহলে ভালো জায়গায় নেই, এই জায়গায় সঞ্চয়টা হারিয়ে যাবে, তার মানে সঞ্চয় চলে যাওয়া মানে তো ক্ষতি। ঠিক। আমি লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যেটা অনেকেই ফেস করেন। আপনাকে কেউ টাকা ধার চেয়েছে, আপনি তাকে দেননি, সে আপনার সাথে শত্রুতা করছে, আবার আপনি কাউকে চেয়েছেন, সে দেয়নি, তাই তার প্রতি আপনার শত্রু মনোভাবাপন্ন তৈরি হয়েছে। এটা কোথা থেকে জন্মছকে তৈরি হয়? হচ্ছে রিপুঋণ রোগ শত্রু, ঋণও এখানে শত্রুও এখানে। এবার শত্রুতাটা কার সাথে হচ্ছে? বন্ধু চেয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, না মামা চেয়েছিল, না আমি একটা উদাহরণ দিচ্ছি, কি কাকা চেয়েছিল, কি বর্দি চেয়েছিল, এটা তো দেখতে হবে। সব সমীকরণ এখানেই আছে। এবারে আমি যদি বর্দির কথা ভাবি আমাকে 11th হাউস ভাবতে হবে, আরে নিজের বউর কথা ভাবি না, 7th হাউস ভাবতে হবে। দাদা ভাইয়ের কথা ভাবতে হলে আমাকে 3rd হাউস ভাবতে হবে। মানে আমাকে এবারে লোকটা যখন চিহ্নিত করব তখন আমাকে ঘরগুলো মেপে মেপে যেতে হবে।
এবং কেউ যদি জানতে চায় তাহলে এইভাবেই কিন্তু ব্যাকরণগত বা মেপে মেপে কিন্তু বলে দেওয়া যাবে যে আপনার এই বছরে এর সাথে আপনার এই ঝামেলাটা লাগতে পারে এবং এই ঋণের জায়গা থেকেই লাগতে পারে, এবং যে কারণে সে আপনার শত্রুতা ধরুন বর্তমান সময়ে করছে, তাহলে সে কিন্তু ওই শত্রুতার সূত্রপাতটা কোথায় হয়েছিল না, সে চেয়েছিল আপনি দেননি, বা আপনি চেয়েছিলেন সে দেয়নি, তাই আপনি পরে তাকে অন্য কিছু একটা কথা বলেছিলেন যেটাতে তার আবার খারাপ লেগে গেছে, বা এই জায়গা থেকে মানে মানুষের জীবনের দেওয়া নেওয়ার এই যে জায়গাটা, মানে চাওয়া পাওয়া এই চাহিদা থেকেই কিন্তু মোটামুটি ঋণও হচ্ছে, আবার শত্রুতার জায়গাটাও তৈরি হচ্ছে, এবং সেখান থেকে রোগেই আসছে। সেই কারণেই ষষ্ঠ ঘরের ক্ষেত্রে খুব জরুরি আর কি। সে কবিতাটা মনে আছে, দেবে আর নেবে মিলিবে মিলাবে, যাবে না ফিরে, ওখানে যাবে না ফিরে না করে না, চাবে না ফিরে, মানে চাওয়ার দরকার নেই। চাওয়ার দরকার, হ্যাঁ সত্যি মানুষের জীবন যেমন অদ্ভুত, জ্যোতিষবিদ্যাও তেমনি অদ্ভুত। মানে যত এপিসোডের দিকে এগোচ্ছি, যত বেশি এপিসোড শ্যুট হচ্ছে, ধীরে 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 মানে একদম কুয়াশা সরছে। নচিকেতার একটা খুব গান, মানে নচিকেতার একটা গান আছে, ওই চাওয়ার পাওয়া নিয়ে ব্যস্ত জীবন, কি যে চাই কেন চাই জানি না কারণ। আমাদের জীবনে না এই চাওয়া পাওয়া অর্থাৎ প্রয়োজন এবং বিলাসিতা, এই জায়গাটা যদি একটু ব্যালেন্স করা যায়, এবং জন্মছকে যদি অশুভ কোনো প্রভাব থাকে তার যদি প্রতিবিধান করা যায়, তাহলে বিশ্বাস করুন ঋণ আপনি মানে ঋণে পড়বেন না। কেননা এই জীবনের যে প্রেক্ষাপটে আসা, প্রারব্ধের জায়গা থেকে আসা, সেই জীবনের মানে জীবন মৃত্যুর ফলাফলের ঋণ থেকেই তো এই শরীরটা নেওয়া। ঋণ মুক্ত হওয়া এবং মোক্ষপ্রাপ্তি হওয়া, ঈশ্বরের সাথে মিলিত হওয়া, এটার উদ্দেশ্যেই জীবন। কিন্তু এই জীবনে এসেও আবার ঋণ নিতে হচ্ছে, এ বড় বিড়ম্বনার। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য অনুরোধ করব। বাকি আগামী এপিসোডে আমরা কথা বলবো কোন কোন ঋণের জায়গা থেকে আপনি ব্যতিব্যস্ত, আপনি যন্ত্রণাযুক্ত হয়ে আছেন, কোন কোন ঋণের জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন অথচ ঋণ কিছুতেই মেটাতে পারছেন না। আপনি সেই বিষয়গুলোকে নিয়ে কমেন্ট লিখবেন, এবং যদি যোগাযোগ করার ইচ্ছে হয় প্লিজ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন ভিডিওতে দেওয়া আছে। আপনি ওখানে জ্যোতিষ বিচার করাতে চাই বলে লিখবেন। যদি আপনার প্রয়োজন হয় যোগাযোগের, ফিজ অবশ্যই লাগবে। আগামী এপিসোডে আমরা দেখা হবে। নমস্কার। নর্মদে হাট। নর্মদে হাট।